42 থেকে 45 মূলত বলছে আপনার জনসাধারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং গ্রেপ্তারকারী ব্যক্তিকে সাহায্য করবে। হ্যাঁ, এই কথাটা হচ্ছে 42-এ বলছে জনসাধারণ হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবে, 43-এ বলছে অপর কোনো ব্যক্তিকে সাহায্য করবে, 44-এ বলছে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে, 45-এ বলছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, শুনলেই মুখস্থ হয়ে যাবে। 45-এ বলছে কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। ঠিক আছে। অধ্যায় 5 গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। 46-এ গ্রেপ্তার, 46-এ গ্রেপ্তার। হ্যাঁ, 46 কতে বলছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কি, গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কর্তব্য, এটা বলছে 46 ক। 46 খতে বলছে গ্রেপ্তার করার পরে থানায় এনে জেনারেল ডায়েরিতে নোট দিবেন। 46 ঘতে বলছে এই যে জেনারেল ডায়েরি যে রেজিস্টারে নোট দিবেন ওই রেজিস্টারের ক্ষমতাপ্রাপ্ত হবেন একজন এএসআই। 46 ঘোড়ার গতে বলছে যে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির হেফাজতে রাখবেন ওই ব্যক্তি তার স্বাস্থ্য এবং নিরাপত্তা হেফাজতের জন্য দায়ী থাকবেন। 46-এর উমতে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা। তারপরে বলছে হচ্ছে 47-এ বলছে তল্লাশিপূর্বক গ্রেপ্তার। 48-এ বলছে দরজা জানালা ভাঙিয়া প্রবেশ। 49-এ বলছে বাহির। 50-এ বলছে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে বলছে ব্যক্তির দেহ তল্লাশি। 52-তে বলছে নারীর দেহ তল্লাশি। 53-তে বলছে আগ্নেয়াস্ত্র থাকলে, অস্ত্র থাকলে সেটি হেফাজতে নেবেন। 54-তে বলছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 54 কতে বলছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গেলে তাকে তার সারমর্ম জানাইতে হবে। হ্যাঁ, কেন গ্রেপ্তার করেন এটা জানাইতে হবে। 55-তে বলছে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি আটক। 56-তে বলছে অধস্তন অফিসের দ্বারা গ্রেপ্তার। 57-তে বলছে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 58-তে বলছে বিনা পরোয়ানায় বাংলাদেশের যে কোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারবেন। 59-এ বলছে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। 60-এ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ অথবা নির্বাহী এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে হবে। এটা বলছে কত, এটা বলছে হচ্ছে আপনার 60-এ। 61-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হচ্ছে 24 ঘন্টার ভিতরে, হ্যাঁ 24 ঘন্টার অধিক থানা হাজতে আটক রাখা যাবে না। 62-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে হচ্ছে থানার অফিসার ইনচার্জ হচ্ছে রিপোর্ট দিবেন। 62-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস। 63-তে বলছে ম্যাজিস্ট্রেটের, 63-তে বলছে ম্যাজিস্ট্রেটের, 63-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস। 64-তে বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটিত হইলে তিনি যে ব্যবস্থা নেবেন হচ্ছে 64, 65, 66, 67-তে বলছে আসামি পলায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি। 68-তে সমন। 69-এ হচ্ছে সমন জারির পদ্ধতি। কত ভাই? 69-এ সমন জারির পদ্ধতি। 70-এ হচ্ছে আপনার পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি। 71-এ লোটকি সমন জারি। 72-এ হচ্ছে পদান্তর কর্মচারীর উপরে সমন জারি। 73-এ হচ্ছে স্থানীয় সীমার বাইরের সমন প্রেরণ। 74-এ সমন জারির প্রমাণ। 75-এ গ্রেপ্তারি পরোয়ানা। 76-এ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। 77-এ এক বা একাধিক পুলিশ অফিসার কর্তৃক সমন জারি। 78-এ জমির মালিক ম্যানেজার কর্তৃক সমন জারি। 79-তে বলছে অধস্তন অফিসার দ্বারা পরোয়ানা জারি। 80-তে বলছে যে পরোয়ানা জারি করার সময় সারমর্মটা জানাইতে হবে। 81-তে বলছে যে গ্রেপ্তারকারী ব্যক্তিকে হচ্ছে অবিলম্বে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। 82-তে বলছে পরোয়ানা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। 83-তে বলছে স্থানীয় সীমার বাইরে পরোয়ানা প্রেরণ। 84-তে বলছে স্থানীয় সীমার বাইরে পরোয়ানা জারি। 85-তে বলছে 20 মাইলের বেশি হলে তখনকার কার্যপদ্ধতি। 86-তে বলছে হচ্ছে যাদের নিকট হাজির করবেন তাদের কার্যক্রম। 87-তে হুলিয়া। 88-তে ক্রোক। 89-তে প্রকৃত সম্পত্তি ফেরত। 90-তে সমানের অতিরিক্ত পরোয়ানা জারি। 91-তে বলছে আদালত যাকে সমন বা পরোয়ানা দিবে সে যদি আদালতে হাজির থাকে তখন তাকে কি করবেন আপনি তার কাছ থেকে মুসলেকা গ্রহণ করবেন। 91। 92-তে বলছে সে যদি মুসলেকার শর্ত লঙ্ঘন করে পরবর্তীতে আদালতে হাজির না হয়, হ্যাঁ, তখন আদালত তাকে হাজিরের জন্য পরোয়ানা দিবেন। 93-তে বলছে বাংলাদেশের বাইরে ভিতরে সমন এবং পরোয়ানা জারি সংক্রান্তে। 93-এর কতে বলছে কি বলছে ভাই? বলছে বাংলাদেশের বাইরে সমন প্রেরণ। 93-এর খতে বলছে বাংলাদেশের বাইরে পরোয়ানা প্রেরণ। 93-এর ঘতে বলছে বিদেশ হইতে বাংলাদেশের সমন পরোয়ানা আসছে তার কার্যপদ্ধতি। 94 থেকে 106 পর্যন্ত অধ্যায় 7। অধ্যায় 7-এ কি বলছে? অধ্যায় 7-এ বলছে যে দলিলাদি এবং টেলিগ্রাম চিঠি সংক্রান্তে এবং হচ্ছে বেআইনি আটক বস্তু উদ্ধারের জন্য এবং তল্লাশি সংক্রান্তে। অধ্যায় কত? অধ্যায় 7। 94-তে বলছে যে অবৈধ দলিলাদি বস্তু থাকলে পুলিশ অফিসার অথবা আদালত হচ্ছে লিখিতভাবে সেটি হাজিরের জন্য সমন দিবে, এটা বলছে 94-তে। 95-তে বলছে চিঠিপত্র টেলিগ্রাম সম্পর্কিত হলে তখন করণীয়। 96-তে বলছে তল্লাশি পরোয়ানা কখন দিবে। 97-তে বলছে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। 98-তে বলছে চোরাই মাল, জাল দলিল, নকল টিকিট, নকল সিল, হ্যাঁ, আটক সংক্রান্তে করণীয়, এটা বলছে 98। 99-তে বলছে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তি। 100-তে বলছে বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা দিবে। 102-এ বলছে আবদ্ধ স্থান তল্লাশির পদ্ধতি। 103-এ বলছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি। 104-এ বলছে ওই যে 94-তে আদালত দলিলাদি বস্তু আটক করছে এই বস্তু আদালত চাইলে কি করতে পারে, হ্যাঁ, আদালত সমন দিয়ে নিয়ে গেছে 94-তে। 104-এ বলছে আটক রাখতে পারবে। 105-এ বলছে ম্যাজিস্ট্রেট যেই স্থানের জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারবেন ওই স্থানে তিনি নিজের উপস্থিতি তল্লাশি করাইতে পারবেন। 106 থেকে 126 পর্যন্ত হচ্ছে
অধ্যায় ৮। 106 থেকে 126 পর্যন্ত শান্তি রক্ষা সদাচরণের মুসলেকা সম্পর্কিত। 106 এবং 7 বলছে শান্তি রক্ষা, 108, 9, 10 বলছে সদাচরণ, 106 বলছে দণ্ডিত ব্যক্তির নিকট, 107 বলছে দণ্ডিত হওয়ার পূর্বে শান্তি রক্ষার মুসলেকা, 108 বলছে রাষ্ট্রদ্রোহ অপরাধ করছে এরকম ব্যক্তির নিকট সদাচরণ, 109 বলছে কি বলছে ভাই, ভবঘুরে সন্দেহভাজন প্রকাশ্য জীবিকা নাই এরূপ ব্যক্তির কাছ থেকে হচ্ছে সদাচরণের মুসলেখা নেওয়া। 109, 110 বলছে অভ্যাসগত অপরাধীর কাছ থেকে সদাচরণের মুসলেখা নিবেন। 110 পরে আপনি চলে যাবেন সরাসরি কত 112 বলছে কারণ দর্শানোর নোটিশ দিবে। 113 বলছে তাকে যে কারণ দর্শানোর নোটিশটা দিছে, হ্যাঁ, সে যদি হাজির না হয় তাহলে আদালত কি করবে, আদালত হচ্ছে সমন বা পরোয়ানা দিবে। 114 বলছে সমন বা পরোয়ানা প্রেরণের সময় 112 ধারার হচ্ছে নোটিশটা এটা বলছে 115। তবে 113 বলছে যদি হাজির থাকে তাইলে 113 থাকলে তাকে পরোয়ানাটি ওই যে নোটিশের সারমর্মটা তারা পড়ে শুনাইতে হবে। আর যদি হচ্ছে 114 বলছে সে যদি হচ্ছে আদালতে অনুপস্থিত থাকে তাহলে তাকে হাজিরের জন্য আদালত সমন বা পরোয়ানা দিবে 114। 115 বলছে যারা এই নোটিশটা দিছে তাকে যখন সমন বা পরোয়ানা নিয়ে যাবে সাথে 112 দ্বারা নোটিশটা দিয়ে দিতে পারবে। 116 বলছে সে যদি নোটিশে যদি সে কারণ দর্শানোর নোটিশ যদি সে দিয়ে দেয়, হ্যাঁ, তখন হচ্ছে তার নিকট হচ্ছে কি তাকে হচ্ছে ওই মুসলেখা সম্পাদনের যা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সে যদি কারণ দর্শাইতে পারেন তাহলে আদালত তার হচ্ছে ব্যক্তিগত হাজিরা মওকুফ করে দিবে, তার উকিলের মাধ্যমে সে কোর্টে হাজির হইতে পারবে। এটা বলছে 116। 117 বলছে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করবে বিষয়টা। 118 বলছে এই যে ঘটনাগুলায় মুসলেখা নিবে। 118। 119 বলছে তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে তার বিরুদ্ধে যেই তদন্ত প্রতিবেদন যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে অভিযোগের দায় থেকে তারা অব্যাহতি দিবেন। 120 বলছে যে এই যে 106 থেকে 118 ধারা যে মুসলেখা নেওয়া হয়েছে যখন সে মুক্ত হওয়ার পর থেকে মুসলেকার মেয়াদ শুরু হবে। 123 বলছে এই যে তার নিকট হচ্ছে মুসলেকাটা নিছে, এগুলা হচ্ছে যদি সে লঙ্ঘন করে তার দণ্ড। 124 6 বলছে মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি, জামিনে মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি জামিনের শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তারপরে বলছে 126 ওই যে মুসলেকায় যে জামিনদার হয়েছে সে যদি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে যুক্তিসঙ্গত কারণ দেখায় তখন ম্যাজিস্ট্রেট তাকে কি অব্যাহতি দিতে পারবে। এটা বলছে 126। এই ছিল আমাদেরকে গতকালকের পড়া। আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি, পিআরবি, এই পড়াটা 3টা সেকশনে আমাদের আছে, 3টা আইনই আমাদের আছে, ঠিক আছে। পিআরবি 142 থেকে 148, 53 এগুলোর মধ্যে পাবেন। পেনাল কোডের 141 থেকে পেনাল কোডের 141 থেকে 149 পর্যন্ত পাবেন। আবার হচ্ছে কার্যবিধির 127 থেকে 132 মধ্যে পাবেন। এই বেআইনি সমাবেশ সংক্রান্তই কিন্তু বলছে। এখন এটা কোথায় বলছে? এটা বলছে কার্যবিধির 127 থেকে 132 বলছে। এইটা ফৌজদারি কার্যবিধি আইনের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কত অধ্যায়? অধ্যায় 9। অধ্যায় 9 শুরু হয়েছে 127 থেকে শেষ হয়েছে 132 গিয়ে। তাহলে অধ্যায় 9 ব্যাপ্তি সীমা কত? 127, শেষ কত কোথায়? 132। অধ্যায় 9 মূল কথা হচ্ছে বেআইনি সমাবেশ। কি সমাবেশ? বেআইনি সমাবেশ, ঠিক আছে। এখন বেআইনি সমাবেশটা কি? বেআইনি সমাবেশটা হচ্ছে এমন একটা সমাবেশ যেখানে 5 বা ততোধিক ব্যক্তি সরকারি অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারী ব্যক্তি হইতে হবে, 5 বা তার অধিক ব্যক্তি হইতে হবে। কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। যারা বেআইনি সমাবেশের প্রথম বাহ্যিক শর্ত হচ্ছে 5টি, তবে মূল কথা হচ্ছে সংখ্যাগত দিক দিয়ে যদি শর্ত আসে তাহলে হচ্ছে কয়জন? 5 জন। কয়জন? 5 জন বা তার অধিক হইতে হবে। যদি 4 জন হয় তাহলে কিন্তু বেআইনি সমাবেশ না, ঠিক আছে। 5 বা ততোধিক শব্দের অর্থ কি? মানে 5 বা তার অধিক। মানে তার অধিক মানে কি? মানে 5, 6, 7 অর্থাৎ 5-এর পরে 5 থেকে শুরু হয়ে যাবে। কি বলছি কথা বুঝছেন নি ভাই? 5 থেকে শুরু হয়ে যাবে। তাহলে এরা কি করবে? এরা কখন বেআইনি সমাবেশ হবে? এরা বেআইনি সমাবেশ হবে এই কারণেই যখন এরা কোনো সরকারি কর্মচারী তার সরকারি কাজ করতে বাধা দিবে, কোনো সরকারি কর্মচারীর ভয়ভীতি হুমকি প্রদর্শন করবে, কোনো ব্যক্তির আইনসঙ্গত কাজ করতে বাধা দিবে, তারপরে কোনো স্থানে হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করবে, অথবা কোনো স্থানে সে কি করছে, কোনো একজন ব্যক্তি সে আইনত এমন একটা কাজ করতে বাধ্য নয়, তারা সেটা করতে বাধ্য করাইছে। আবার এমন একজন ব্যক্তি সে আইনত করতে বাধ্য কিন্তু তারা করতে দিচ্ছে না। এই যে কাজগুলা করা, যদি 5 বা ততোধিক ব্যক্তি এই ধরনের কাজ করে
তখন তাদের সেই সমাবেশকে কি করে, বেআইনি সমাবেশ বলে। তাহলে আমি আবারও একটু বলি, ক্লিয়ার কনসেপ্ট নেন। সেটা কি, 5 বা ততোধিক ব্যক্তি, মানে 5-এর অধিক ব্যক্তি কর্তৃক কোন বল প্রয়োগ, অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীকে তার কার্যক্রম করতে বাধা দেয়, অথবা সরকারি কর্মচারীকে আইনানুগ কার্যক্রম করতে বাধা দেয়। কোনো ব্যক্তি ন্যায়সঙ্গত কোনো কাজ করতে গেছে, তাকে বাধা দিছে, তারপরে কোনো একটা স্থানে তারা অপরাধমূলক বল প্রয়োগ করে প্রবেশ করছে, তারপরে হচ্ছে কোনো একজন ব্যক্তি সে এমন একটা কাজ করার জন্য আইনত বাধ্য, কিন্তু তার ওই কাজটা তারা করতে দিচ্ছে না, আবার এমন একটা কাজ করতে সে বাধ্য নয়, কিন্তু তারা জোর করে তাকে দিয়ে ওই কাজটা করাচ্ছে। এই সকল শর্তের মধ্যে যখন পড়বে, তখন কিন্তু সেটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। ধারা কত দিবেন? ধারা আপনি দিবেন হচ্ছে, যদি সংজ্ঞা আসে দিবেন হচ্ছে 100, পেনাল কোডের 141, আর শাস্তি লিখে দিবেন 143। ঠিক আছে? এই যে বেআইনি সমাবেশের সংজ্ঞাটা আপনি শিখলেন। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি বেআইনি সমাবেশ কোনো সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আসে, আপনি কিন্তু সংজ্ঞা দেওয়ার দরকার নাই। কিন্তু যদি সংজ্ঞাটা চলে আসে, কি আসে, যদি বেআইনি সমাবেশে যদি সংজ্ঞাই চলে আসে, হ্যাঁ, বেআইনি সমাবেশের কারাদণ্ড হচ্ছে 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত কারাদণ্ড উইথ জরিমানা। হ্যাঁ, এবং আদালত চাইলে তাকে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে। হয় আদালত তাকে জরিমানা করবে, নাহলে তাকে হচ্ছে 6 মাস কারাদণ্ড দিবে। হ্যাঁ, নতবা আদালত হচ্ছে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে। এমসিকিউ, এই কথাটা মনে রাখেন। বেআইনি সমাবেশের সংজ্ঞা পেনাল কোডের 141-এ, বেআইনি সমাবেশের শাস্তি পেনাল কোডের 143-এ। ঠিক আছে? 143-এ তারা কিন্তু 6 মাস পর্যন্ত আদালত কি দিতে পারে, কারাদণ্ড দিতে পারে। আবার আদালত 6 মাসের সাথে 20,000 টাকা জরিমানাও করতে পারে। আবার আদালত যদি বলে যে না, শুধু জরিমানা করতে পারে, তাও পারবে। আদালত চাইলে উভয় দণ্ডিতও করতে পারবে। এই কথাটাগুলা কোথায় বলছে? বেআইনি সমাবেশ। যে ভাই 127 থেকে 132 পর্যন্ত সব কিছু হচ্ছে কিন্তু বেআইনি সমাবেশ সংক্রান্ত। ঠিক আছে? এখন আসেন, এক বেআইনি সমাবেশ বুঝলে আপনি 127 থেকে 132 একবারে ফানির মতো বুঝে যাবেন। তাইলে এই যে 5 বা ততোধিক ব্যক্তি একটা জটলা ফাঁকাইছে, সরকারি কর্মচারী তার কাজে বাধা দিছে। এই যে মনে করেন পল্টনে যে সচিবালয়ের সামনে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে, হ্যাঁ, তারা বিভিন্ন দাবি দেওয়া চায় কিনা? চায়। এই যে তারা যে চায়, এই তাদের যে মনে করেন 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত সরকারি কাজে বাধা দিছে। সরকারি কাজটা কি? আপনার ওইখানে সরকারি কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, হ্যাঁ, জনসাধারণের চলাচলের রাস্তা নির্বিঘ্নে যে চলবে সেটা নিশ্চিত করা। হ্যাঁ, কিন্তু আপনি কি করলেন? রাস্তার উপরে গাছ মাছ ফালাইয়া, গুড়িমুড়ি ফালাইয়া আপনি কইতেছেন যে বিভিন্ন স্লোগান প্ল্যাকার্ড তুলে আপনি কি করতেছেন ভাই? আপনি আপনার স্বার্থ হাসিল করতেছেন। এই যে এই জিনিসটা আপনি এখানে করতেছেন, হ্যাঁ, এইটা যে করতেছেন, এটা কিন্তু আপনি বেআইনি সমাবেশ করতেছেন। বুঝছেন? আপনি যে বেআইনি সমাবেশটা করতেছেন, এইটা থেকে আপনাকে নিবারণ করার জন্য, মানে এটা থেকে আপনাকে ছত্রভঙ্গ হওয়ার জন্য ভাই, পুলিশ কিন্তু প্রথমেই অ্যাকশনে যায় না। প্রথমে আগে হেলাত দিয়া বলে যে আপনারা আপনাদের অবস্থান ছেড়ে দিন, আপনারা রাস্তা ক্লিয়ার করুন, জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, আপনারা হচ্ছে দয়া করে আমাদেরকে, হ্যাঁ, কঠোর অবস্থানে যেতে বাধ্য করবেন না। এই কথাগুলো কিন্তু পুলিশ আগে মাইকে বলে, হ্যান্ড মাইকে বলে। বলার পরও তারা শুনে না, তারা উচ্চবাচ্য আরো কথা বলে। এই যে পুলিশ এই কথাগুলো বলে, কোথায় বলে ভাই? পুলিশ হ্যান্ড মাইকে যে বলে আপনারা এই ধরনের ঘটনা ঘটাবেন না, দয়া করে এই ধরনের ঘটনা আপনারা ঘটাবেন না, আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা আপনাদের দাবি দেওয়া, আপনারা ফুটপাতে থেকে আপনারা আপনাদের দাবি দেওয়া যৌক্তিকভাবে তুলে ধরেন, প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন, আপনারা প্রেস ক্লাবে যান, আপনারা প্রয়োজনীয় যেই দপ্তর আছে ওইখানে যান। দয়া করে আপনারা রাস্তার উপরে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে জনসাধারণ হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করবেন না, আপনারা আইনানুগ কাজে বাধা দিবেন না। এই যে কথাগুলা বলে পুলিশ, যে বলে কোন ধারার ক্ষমতা বলে ভাই? এই 100 কততে বলে ভাই? 127-এ বলে। আরো একটা ধারার ক্ষমতা বলে পুলিশ আইনের 30 ক যে কথাটা বলছে, কার্যবিধির 127-এ কিন্তু একই কথা বলছে। এই যে আমি এতক্ষণ ধরে যে কনসেপ্টটা আপনাদেরকে বোঝাতে চাইছি, কি এক জায়গায় 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইছে, হইয়া একটা বেআইনি সমাবেশ করতেছে। বেআইনি সমাবেশ সংখ্যা কিন্তু এতক্ষণ বুঝাইছি। এই যে একত্রিত হওয়ার পরে পুলিশ যাইয়া বলতেছে কি, আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যান, হ্যাঁ, আপনারা জনসাধারণের শান্তি শৃঙ্খলা আপনারা বিঘ্ন ঘটাবেন না। এই যে পুলিশ যে এইসব কথাগুলো বলতেছে, এগুলোর যে পুলিশ ক্ষমতাপ্রাপ্ত, এগুলোর যে পুলিশ হচ্ছে, পুলিশ যে এগুলোর জন্য ক্ষমতাপ্রাপ্ত, সেটা হচ্ছে এই যে 127 পুলিশ আইনের 30 ক 1। এখন পুলিশ আইনের 30 ক 2 128-এ আসেন।
পুলিশে কি দিল, পুলিশ হচ্ছে ছত্রভঙ্গের আদেশ দিছে, কিন্তু তারা ছত্রভঙ্গ হয় নাই। তারা কি করছে, তারা যে ছত্রভঙ্গ হয় নাই, তখন পুলিশ হচ্ছে ওইখানে কি করতে পারবে, লাঠি চার্জ করতে পারবে, পুলিশ ওইখানে কি করতে পারবে, টিয়ার শেল মারতে পারবে, পুলিশ ওইখানে কি করতে পারবে, ঢাল লাঠি নিয়ে সামনে আগায় যাইতে পারবে, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এই যে এই জিনিসগুলো পদক্ষেপ নিবে, এটাই হচ্ছে কার্যবিধির 128। তাহলে 127 আর 128-এর পার্থক্য কি? 127 হচ্ছে পুলিশ মৌখিকভাবে বেআইনি সমাবেশটি ছত্রভঙ্গের আদেশ দিবে, এটা হচ্ছে 127। 128-এ বলছে এই যে পুলিশ যে ছত্রভঙ্গের আদেশ দিবে, তারা ছত্রভঙ্গ হয় নাই, তাহলে পুলিশ কি করবে, পুলিশ যথাসাধ্য বল প্রয়োগের মাধ্যমে সেটি হচ্ছে ছত্রভঙ্গের চেষ্টা করবে। তাহলে পুলিশ কি করে, প্রথমে হচ্ছে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে, তারা সরে না। তখন পুলিশ শটগান ফায়ার করে, তারা কিন্তু সরে না। তখন পুলিশ জল কামান ব্যবহার করে, তারা সরে না। তখন পুলিশ ঢাল লাঠি নিয়ে সামনে অগ্রসর হয়ে লাঠি চার্জ করে। এই যে পুলিশ এই কার্যক্রমগুলা করবে, এগুলার কিন্তু ক্ষমতা হচ্ছে 128-এ। এখন যদি সূচি আকারে নেন, কিভাবে নিবেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য পুলিশ মৌখিক আদেশ দিবে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য কি দিবে, মৌখিক আদেশ দিবে, এটা হচ্ছে 127। 128-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আপনি কি করতে পারবেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আপনি হচ্ছে বেসামরিক শক্তির প্রয়োগ করতে পারবেন। এখন আসেন, আপনি পুলিশ আছেন 10 জন, যারা ওইখানে আন্দোলন করতেছে তারা আছে 1000, আপনি 10 জনের পক্ষে তো ভাই 1000 লোক কন্ট্রোল করা সম্ভব না। তখন আপনি বাংলাদেশের সেনা নৌ বিমান অর্থাৎ সামরিক বাহিনীর সদস্য ব্যতীত যেই কোনো বেসামরিক ব্যক্তির সাহায্য আপনি নিতে পারবেন। তবে অবশ্যই ওই ব্যক্তিটি হইতে হবে পুরুষ, নারী হলে চলবে না। অর্থাৎ আপনি যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে এই যে টিয়ার শেল, কাঁদানো গ্যাস ইত্যাদি ইত্যাদি মারলেন, আপনি চাইলে কিন্তু সাধারণ লোকের আপনি সাহায্য নিতে পারবেন। আপনি এই যে সাধারণ লোক, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের বৈধতা ওই যে 42-এ আছে, 59-এ আছে, এই যে 128-এও আছে। আপনি যখন বলবেন ভাই ধরেন ধরেন, তখন জনসাধারণ কিন্তু ধরবে। পুলিশ অফিসারের নিকট হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তখন তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। ভাই এই কথাটাই মূলত, সরি, জনসাধারণ পুলিশ অফিসারের সাথে জনসাধারণও গ্রেপ্তার করতে পারবে। ঠিক আছে, 128-এ আছে। 128-এ আরো আপনাকে শিখতে হবে, কি শিখতে হবে, এই যে মনে করেন আপনি যে বিজিবি, আমরা দেখি কি বিজিবি, আমরা সময় সময় দেখি বিজিবি চলে আসে, তারপরে হচ্ছে ব্যাটালিয়ন আনসার আসে। হ্যাঁ, এই যে যারা আসে, যারা হচ্ছে সামরিক বাহিনী নয়, এরা যখন হচ্ছে মাঠে কাজ করে, তখন কিন্তু এই 128 ধারার ক্ষমতা বলেই তারা কাজ করে। ওই যে বেসামরিক শক্তির প্রয়োগ করতে পারবে, অর্থাৎ যারা সমরাস্ত্র নিয়ে আসে না। কি বলছে কথা বুঝছেন? এটা হচ্ছে 127 আর 128-এর গল্প। এবার একটু মেইন বই ধরেন, তারপর 129-এ যাব। ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ হবে, এটা কততে বলছে? 127-এ বলছে। 127-এ বলছে কি, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অথবা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ কি হবে, ছত্রভঙ্গ হবে। এখন দেখেন বলছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কে ভাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে, থানার ভারপ্রাপ্ত অফিসার, এই দুই শ্রেণীর ব্যক্তি বেআইনি সমাবেশ বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট হওয়ার কারণ ঘটতে পারে এরূপ এই ধরনের আর কি 5 বা ততোধিক ব্যক্তি। এমসিকিউ, কত বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কত হবে? বেআইনি সমাবেশের কথা হচ্ছে ব্যক্তির দিক থেকে 5 বা ততোধিক। ঠিক আছে, এটা এমসিকিউ রাখেন। এমসিকিউ আরেকটা রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুইটা এমসিকিউ নিলেন। তারপরে সামনের এমসিকিউ নেন, কি বলছে ভাই? বলছে সমাবেশের প্রতি ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবে। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবেন কে? ফৌজদারি কার্যবিধি 127 ধারা অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দানের জন্য ক্ষমতাপ্রাপ্ত কে? ক হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গ হচ্ছে গ কোনটি নয়, উত্তর কিন্তু খ। তারপরে দেখেন এখানে আরো বলছে ফৌজদারি কার্যবিধি 127 ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন কোনো ব্যক্তিকে কোনো হচ্ছে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গের আদেশ দিবে, তখন ছত্রভঙ্গ আদেশ দেওয়ার পরে তাদের কি হবে, তাদের দায়িত্ব কি হবে? ছত্রভঙ্গ হওয়া তাদের কর্তব্য হইবে। ছত্রভঙ্গ তারা খামখেয়ালিপনায় হবে, তারা ছত্রভঙ্গ হয়ে যাবে।
ছত্রভঙ্গ হওয়া তাদের কর্তব্য হবে। এমসিকিউ 127-এর লাস্ট কথাটা কোট করেন ভাই, একটু দাগ দেন, দয়া করে দাগ দেন ভাই। এখানে কিন্তু লাস্ট কথাটা বলে দিছে, ছত্রভঙ্গ হওয়া কর্তব্য হবে। 128-এ বলছে, পিআরবি 143-এ বলছে, দেখেন 128-এ বলছে জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করবে। এবার এমসিকিউ আকারে নেন, বলছে যে আদেশপ্রাপ্ত হওয়ার পরও যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, আদেশপ্রাপ্ত না হয়ে সমাবেশ যদি এমন আচরণ করে যাতে ছত্রভঙ্গ না হওয়ার সংকল্প পায়, কখন আপনি বেসামরিক শক্তির প্রয়োগ করতে পারবেন? এমসিকিউ সমাবেশ যদি এমন আচরণ করে ছত্রভঙ্গ না হওয়ার সংকল্প প্রকাশ করে। এমসিকিউ কি করে? ছত্রভঙ্গ না হওয়ার সংকল্প প্রকাশ করে। তারপরে বলছে কে? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কে ভাই? কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত অফিসার। কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত অফিসার কি করবে? বলপূর্বক উক্ত সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হবেন, সামনে আগাবেন। তারপরে কি বলছে? হ্যাঁ, বাংলাদেশ স্থল নৌ বিমান বাহিনীর অফিসার, সৈন্য, নাবিক, বৈমানিক নয়। অর্থাৎ এক কথায় সামরিক বাহিনীর কোন সদস্য নয়, এদেরকে নেওয়া যাবে না। তারপরে নেন পুরুষ ব্যক্তি সাহায্য। এমসিকিউ 128 ধারা অনুসারে বেসামরিক কোন লোকের সাহায্য নিবে? একাধিকবার আসছে ভাই এই প্রশ্নটা। বেসামরিক পুরুষ লোকের সাহায্য নিবেন ভাই। তারপরে আরো বলছে যে প্রয়োজন বোধে উক্তরূপ সাহায্য ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে অথবা আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য যারা উহাতে অংশগ্রহণ করে, হ্যাঁ, তাদেরকে কি করতে পারে? গ্রেপ্তার বা আটক করতে পারবে। এইখানে বেসামরিক লোক আনসার গ্রেপ্তার করতে পারবে, ব্যাটালিয়ন আনসার গ্রেপ্তার করতে পারবে, বিজিবি গ্রেপ্তার করতে পারবে, জনসাধারণ গ্রেপ্তার করতে পারবে। কি বলছি কথা বুঝছেন? পুলিশ গ্রেপ্তার করতে পারবে, বেসামরিক লোক, সাধারণ লোক সবাই একটা গ্রেপ্তার করতে পারবে। কিন্তু এমসিকিউ মনে রাখেন, যদি সামরিক বাহিনী গ্রেপ্তার করে, কে? সামরিক বাহিনী যদি গ্রেপ্তার করে, তাহলে কিন্তু 129 এবং 130 ধারার ক্ষমতা বলে তারা কিন্তু গ্রেপ্তার আপনার করবে। কি বলছি কথা বুঝছেন ভাই? কততে করবে? 130 এবং 131 ধারার ক্ষমতা বলে করবে। যদি সামরিক বাহিনী গ্রেপ্তার করে 130, 100 বিমান ব্যতীত সবাই কি বেসামরিক? হ্যাঁ 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 হ্যাঁ, যাদের কাছে সমরাস্ত্র আছে। সমরাস্ত্র কাদের কাছে আছে? যারা বাংলাদেশের বহিঃশক্তির সাথে যুদ্ধ করার জন্য সক্ষমতা রাখে। কারা রাখে ভাই? বাংলাদেশের সেনাবাহিনী রাখে, বাংলাদেশের বিমান বাহিনী রাখে, বাংলাদেশের নৌবাহিনী রাখে। এদের কাছে এরা সমরাস্ত্রে সজ্জিত। যারা সমরাস্ত্রে সজ্জিত তারা সামরিক বাহিনী। যাদের কাছে সমরাস্ত্র নাই কিন্তু অস্ত্র আছে, পুলিশের কাছে অস্ত্র আছে কিন্তু সমরাস্ত্র নাই ভাই। বিজিবির কাছে অস্ত্র আছে কিন্তু সমরাস্ত্র নাই। বিজিবির কাছে কিন্তু ওই যে সুসজ্জিত ট্যাঙ্ক নাই, গোলা বারুদ নাই, কামান নাই, ঠিক আছে, কিন্তু অস্ত্র আছে। পুলিশের কাছেও আছে, ব্যাটালিয়ন আনসারের কাছে আছে, ফায়ার সার্ভিসের কাছেও আছে। হ্যাঁ, এই যে যাদের কাছে আছে এরা কিন্তু বেসামরিক। যারা সমরাস্ত্রে সজ্জিত তারা সামরিক, যাদের কাছে সমরাস্ত্র নাই তারা বেসামরিক। 29, 30, 31 এই ধারাগুলা সিমিলার। 129-এ বলছে এই যে ঘটনাটা বেআইনি সমাবেশ, এইটা আপনি কি করলেন? 127-এ ছত্রভঙ্গের আদেশ দিলেন, 128-এ আপনি বেসামরিক শক্তি প্রয়োগ করলেন, কিন্তু কোনোভাবে আপনি জটলাটা আপনি ছত্রভঙ্গ করতে পারতেছেন না। তখন আপনি 129-এ, তখন কে? 129-এ কত ধারা? 129 ধারা। কে পারবে? দুজন ব্যক্তি পারবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবে। তবে এলাকাটা যদি মেট্রোপলিটন হয় তাহলে পুলিশ কমিশনার পারবে। কে পারবে ভাই? মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা এলাকায় হইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর মেট্রোপলিটন এলাকায় হইলে কে পারবে ভাই? পুলিশ কমিশনার পারবে। হ্যাঁ, এলাকা হোক আর বাইরে হোক, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই দুজনে পারবে, এই দুজনেই ক্ষমতাটা দিচ্ছে। কিন্তু 129-এ বলছে যখন আপনি সামরিক শক্তির প্রয়োগ করতে যাবেন, তখন সামরিক শক্তি আহ্বান করবেন, তখন দুইজন ব্যক্তি। এমসিকিউ মনে রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবে, আরটা হচ্ছে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারের এই ক্ষমতা দিছে সামরিক বাহিনী আহ্বান করার জন্য। কততে করবেন ভাই? 129-এ করবেন, ঠিক আছে? আহ্বান করবেন কততে? 129-এ। 130-এ বলছে এই যে সামরিক বাহিনী আপনি আহ্বান করলেন 129-এ, 130-এ সামরিক বাহিনী আসার পর সামরিক বাহিনী তাদের শক্তি প্রয়োগ করে তাদের কাছে যে সমরাস্ত্র আছে ওই সমরাস্ত্র প্রয়োগ করে বেআইনি সমাবেশটা তারা ছত্রভঙ্গ করবে। তবে সামরিক বাহিনীর অফিসারের মূল কর্তব্য হবে যত কম সংখ্যক জনসাধারণের ক্ষতি কম করা, জানমালের ক্ষতি কম করা, প্রাণ নাশ কম করা। এটা হচ্ছে সামরিক বাহিনীর অফিসারের প্রধান কর্তব্য হবে, ঠিক আছে? তাহলে সামরিক বাহিনীর অফিসারের প্রধান কর্তব্য কি হবে?
তিনি হচ্ছে যত কম সংখ্যক জনসাধারণের ক্ষতি করবেন, যত কম সংখ্যক জানমালের ক্ষতি করবেন। এই কথাগুলো আমার কততে বলছে ভাই? এই কথাগুলো বলছে আমার মূলত হচ্ছে 30-এ। এইখানে আরো বলছে সামরিক বাহিনীর অফিসার যখন ক্ষমতাপ্রাপ্ত হবেন তখন তিনি কিন্তু গ্রেপ্তার করতে পারবেন, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য তিনি গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমরা একটু মেইন বইয়ের ভাষায় পড়ি ভাই, উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আরেকটা কথা আছে মেট্রোপলিটন এলাকায়, তবে তার আগে কিছু কথা আছে যে এরূপ সমাবেশ যদি অন্য কোনো উপায়ে যদি ছত্রভঙ্গ করা না যায়, জননিরাপত্তার জন্য উহা ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হলে সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার সামরিক শক্তি দ্বারা উহা ছত্রভঙ্গ করতে পারেন। অর্থাৎ পুলিশ কমিশনার বা সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি আহ্বান করবেন 129-এ। 130টা একটু পড়েন, এমসিকিউ। নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার একই কথা। আচ্ছা, তারপরে বলছে সামরিক শক্তি প্রয়োগ করে এরূপ কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার, দুইজন ব্যক্তির কথা ডিফাইন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কোনো অফিসার অথবা কমিশনপ্রাপ্ত নহেন এমন অফিসার যিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সৈন্য দলের দায়িত্বপ্রাপ্ত, তিনি কমিশনপ্রাপ্ত অফিসার অথবা কমিশনপ্রাপ্ত নহেন, কিন্তু তিনি কোনো সেনাবাহিনীর যে কন্টিনজেন্ট থাকে, যে স্কট থাকে, প্লাটুন থাকে, এই ধরনের কোনো একটার তিনি দলনেতা। এই ধরনের ব্যক্তি কি করবে? সামরিক শক্তি প্রয়োগ করিয়া কি করতে পারবে ভাই? প্রয়োগ করে হচ্ছে ওই যে বেআইনি সমাবেশ সেটি কি করতে পারবেন? সেটি ছত্রভঙ্গ করতে পারবেন। ঠিক আছে, এই কথাটাই হচ্ছে কততে বলছে? 130-এ আরো বলছে, দেখেন এখানে বলছে সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে যারা সমাবেশে অংশগ্রহণ করে তাদেরকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশন নির্দেশ অনুসারে গ্রেপ্তার, ওই যে সেনাবাহিনীর লোক কি করতে পারবে? গ্রেপ্তার করতে পারবে। 130-এ পারবে। আরো বলছে 130-এর 2-এ দেখেন লেখা আছে, 2-এর দ্বিতীয় লাইনে লেখা আছে যে প্রতিপালন করবেন, তবে এরূপ করতে গিয়ে সমাবেশ ছত্রভঙ্গ, লোকজন গ্রেপ্তার ও আটকের সহিত সামঞ্জস্য রেখে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করবেন এবং ব্যক্তি ও সম্পত্তির কম ক্ষতি সাধন করবেন। এই কথাটা কিন্তু লেখা বইতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 130-এ। এখন আসেন 131-এ বলছে কি বলছে? 131-এ বলছে এই যে বেআইনি সমাবেশ মানে ছত্রভঙ্গের জন্য সামরিক বাহিনীর অফিসাররা ডাকছে, কিন্তু আসার পরে উনি দেখতেছে এই দিক দিয়া সচিবালয় ভাঙতেছে, ওই দিক দিয়া রেল ভবন ভাঙতেছে, ওই দিক দিয়া গুলিস্তানের 0 পয়েন্ট ভাঙতেছে। এখন যেই ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার আহ্বান জানাইছে, ওই ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারে তিনি খুঁজে পাচ্ছেন না। কে খুঁজে পাচ্ছেন না? সামরিক বাহিনীর অফিসার খুঁজে পাচ্ছেন না। না পেলে উনি কি করবে? উনি কি এসে দাঁড়ায় থাকবে? না, উনি তার স্বীয় ক্ষমতায়, তার নিজ ক্ষমতায় তিনি বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ করবেন, গ্রেপ্তার করবেন, আটক করবেন, সকল কিছু করবেন এবং প্রয়োজনীয় হচ্ছে যে সমরাস্ত্র ব্যবহার করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ 130-এ করতে পারবেন, সেম 131-ও করতে পারবেন। খালি এখানে হচ্ছে আদেশ ব্যতীত করবেন। 130-এ হচ্ছে আদেশ নিয়ে করবেন, 131-এ বলছে আদেশ ব্যতীত করবেন। এইখানে আরো বলছে 131-এ আপনি যখনই ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হয়ে যাবে তখন ওই ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে আপনি কি করবেন? আপনি ম্যাজিস্ট্রেটের আদেশ অনুসারে আপনি হচ্ছে সমাবেশের ছত্রভঙ্গের বাকি কার্যক্রম আপনি পরিচালনা করবেন। এটা বলছে 131-এ। এইখানে আর পেঁচাপেচির কিছু নাই ভাই। 130 আর 131 প্রায় সিমিলার, ওইখানে হচ্ছে আদেশ সহ, এখানে আদেশ ব্যতীত। 132-এ বলছে সরকারের আদেশ ব্যতীত। কার আদেশ ব্যতীত ভাই? সরকারের আদেশ ব্যতীত। কার আদেশ? সরকারের আদেশ। সরকারের আদেশ ব্যতীত আপনি, অর্থাৎ বাংলাদেশের কোন নাগরিক, বাংলাদেশের কোন সংস্থা, এই যে 127 থেকে 131 ধারা পর্যন্ত, হ্যাঁ, সামরিক বেসামরিক যেই সকল বাহিনীর সদস্যই সংশ্লিষ্ট হোক না কেন, যেই সকল জনসাধারণই সংশ্লিষ্ট হোক না কেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কাজে নিয়োজিত হয়েছে, সরকারের আদেশ ব্যতীত তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। এই কথাটাই বলছে 132-এ। 132-এ এখানে দেখবেন, একটু পড়েন, বলছে দেখবেন 132-এ বলছে সরকারের অনুমোদন ব্যতীত। এমসিকিউ, কার অনুমোদন ব্যতীত? সরকারের অনুমোদন ব্যতীত। হ্যাঁ, বলছে এই অধ্যায় অনুসারে কৃত কাজের জন্য। কোন অধ্যায় অনুসারে? এই যে অধ্যায় 9-এ যে ঘটনাগুলা ঘটছে, এই অধ্যায় অনুসারে কৃত কোনো কাজের জন্য, হ্যাঁ, কি করতে পারবেন না ভাই? এই অধ্যায় অনুসারে কৃত বলিয়া কোনো কাজের জন্য হচ্ছে
হ্যাঁ, কারো বিরুদ্ধে হচ্ছে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। হ্যাঁ, এবং এবং এই অধ্যায় অনুসারে সরল বিশ্বাসে কার্য পরিচালনাকারী কোনো ম্যাজিস্ট্রেট, ওই যে ম্যাজিস্ট্রেট, তারপরে বলছে পুলিশ অফিসার, সরল বিশ্বাসে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে, এখানে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার তারা ওই যে সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে তারা গুলি করছে, তারা হচ্ছে ছত্রভঙ্গের আদেশ দিছে, গুলি করার নির্দেশ দিছে, এই যারা এটা করছে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। এইখানে আরো বলছে 131 ধারা অনুসারে সরল বিশ্বাস, ওই যে সেনাবাহিনীর অফিসার 128 থেকে 30 ধারা অনুসারে কি তলব সরল বিশ্বাসে কোনো কার্য, ওই একই কথা, এতক্ষণ যেগুলা বলছে এগুলা পয়েন্ট আকারে দিছে। এখানে আরো বলছে যে আদেশ মানতে তিনি বাধ্য। হ্যাঁ, এইরূপ কোন আদেশ পালন করতে গিয়ে কৃতকার্য পরিচালনা নিম্নপদস্থ কোনো পুলিশ অফিসার, সৈনিক, স্বেচ্ছাসেবক, অর্থাৎ ওই যে পুলিশ অফিসার, সৈনিক, স্বেচ্ছাসেবক, সাধারণ লোক, হ্যাঁ, এরা কোনো ধরনের অপরাধ করেন নাই বলে বিবেচিত হবে। এখানে আরো বলছে সরকারের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো অফিসার, সৈনিক, বৈমানিক বা নাবিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি আদালতে এরূপ কোনো মামলা দায়ের করা যাবে না। এই কথাটার অর্থ কিন্তু অনেকে বুঝেন না। ঠিক আছে, লাস্ট যে কথাটা বলছে লেখছে তবে শর্ত থাকে, যে একটা কথা দিছে লাস্টে লেখছে তবে শর্ত থাকে যে সরকারের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো অফিসার, সৈনিক, বৈমানিক এবং নাবিকের বিরুদ্ধে কোনো ফৌজদারি আদালতে এইরূপ মামলা দায়ের করা যাবে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমাদের এইখানে বলছে। এইখানে হচ্ছে আইনবিদরা একটু এটারে আবার গবেষণা করে বলছে নাকি, হ্যাঁ, এটা একটু এক্সট্রা জেনে রাখেন, যদি সরকারের অনুমোদন নেয়, যদি কর্তৃপক্ষের অবৈধ আদেশ পালন করতে গিয়ে যদি সেই রূপ কাজ করে, তখন কিন্তু সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশের বেসামরিক যে নাগরিকগুলা নিয়োজিত হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা নিতে পারবে। যারা আইনবিদ তারা এই কথাটা বলছে, যদিও এটা মেইন বইতে এরকম নাই, আমরা জাস্ট একটু জানার জন্য জেনে রাখি। এই ধরনের পেঁচানো প্রশ্ন, এই ধরনের অতি চালাকি প্রশ্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসবে না। এখন এই যে আমরা 100 কত থেকে কত পড়ছি, 127 থেকে 132 পর্যন্ত পড়ছি, তাহলে এই ধারাগুলার মুদ্রা কথা কি একটু নেন ভাই, ক্লিয়ার কনসেপ্ট নেন। 127 থেকে 132 হচ্ছে বেআইনি সমাবেশ সংক্রান্তে। 127 বলছে বেআইনি সমাবেশ হলে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, থানার ভারপ্রাপ্ত অফিসার হচ্ছে ছত্রভঙ্গের আদেশ দিবেন। 128 বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত অফিসার কি করবে, হ্যাঁ, বেসামরিক শক্তি প্রয়োগ করে হচ্ছে এইরূপ সমাবেশ হতে ছত্রভঙ্গের আদেশ দিবেন। 129 বলছে পুলিশ কমিশনার এবং হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন ভাই, তিনি হচ্ছেন ওই যে আপনার ওই সামরিক শক্তির প্রয়োগ আহ্বান করতে পারবেন। 100 কততে, 100 হচ্ছে এই আপনার 129 বলছে আহত যে সামরিক বাহিনীর অফিসার তিনি হচ্ছে পুলিশ কমিশনার এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে ওই সমাবেশটি ছত্রভঙ্গের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সামরিক শক্তি প্রয়োগ করে। 131 বলছে আগত অফিসার হচ্ছে নিজ ক্ষমতায়, স্বীয় ক্ষমতায়, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, স্বীয় ক্ষমতায় তিনি সামরিক শক্তি প্রয়োগ করে সমাবেশটি ছত্রভঙ্গ করবেন। এইগুলো আমাদের 131। 132 বলছে পুলিশের রক্ষা কবচ তথা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষা কবচ। এই যে মনে করেন এই ঘটনাটা এতক্ষণ ঘটছে, এর মধ্যে যদি তারা কোনো অপরাধ করে, সেটি এই যে কার্যক্রমগুলো তারা করছে, ইহা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই হচ্ছে আমাদের 127 থেকে 132 আদ্যোপান্ত। এখন আসেন, এখান থেকে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আসতে পারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি লিখুন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, অথবা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের বিধিবিধান সমূহ উল্লেখ করুন, অথবা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে ভারপ্রাপ্ত অফিসারের করণীয় কি। মৌখিক ছত্রভঙ্গের আদেশ দিবেন 127, 128 তিনি কি করবেন, তিনি হচ্ছে এই যে বেসামরিক শক্তির প্রয়োগ করবেন। ভারপ্রাপ্ত অফিসারের কার্যক্রম কিন্তু শেষ। মেট্রোপলিটন এলাকায় আপনি কি করতে পারবেন, তখন আপনি এছাড়াও লিখে দিতে পারবেন 128, 129, 130। হ্যাঁ, যদি আপনার এরকম একটা প্রশ্ন আসে যে সাজু নামক পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বা হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসারের নির্দেশে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করে, হ্যাঁ, পরবর্তীতে সাজু নামক ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে কি কোনো ফৌজদারি মামলা রুজু করা যাবে? হ্যাঁ, আইন ও বিধির আলোকে লিখুন। যাবে সাজু ভাই বলেন, যাবে মামলা করা যাবে? মামলা করা যাবে না। তাহলে আপনি কি লিখবেন? আপনি প্রথমে লিখবেন সাজু নামক ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না।
কেননা ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা অনুসারে, 132 ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধি নবম অধ্যায়ে কোনো কার্য পরিচালনা রত কোনো সৈনিক, বা কোনো বেসামরিক ব্যক্তি বা কোনো স্বেচ্ছাসেবক যে কাজগুলো করেন সেগুলো আইনের অপরাধ হিসেবে গণ্য হবে না, এবং সরকারের অনুমতি ব্যতীত এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। আসলে তো অবশ্যই আপনারা পারবেন। এইখান থেকে আর্মি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে সামরিক বাহিনীর অফিসারের করণীয় কি, তখন কিন্তু 129, 130, 131 এই 3টা ধারা দিয়ে আপনাকে কি করতে হবে, উত্তর করতে হবে। আসতে পারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে বেসামরিক বাহিনীর কর্তব্য কি, তাহলে কিন্তু আপনাকে 127, 128 দিয়ে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। এইখান থেকে আরো আসতে পারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য নির্দেশ দিলে, জামশেদ নামক ভদ্রলোক রাস্তার পাশ দিয়ে যাইতেছিল, যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দেয়, জামশেদ মজুমদার সাথে সাথেই বেআইনি সমাবেশরত 2 জন ব্যক্তিকে হাতে যে জাবড়ে ধরে তার হেফাজতে নেয়। জামশেদ মজুমদারের অপরাধ দেখুন, জামশেদ মজুমদারের কোনো অপরাধ হয় নাই, বা জামশেদ মজুমদারের কাজের আইনানুগ বৈধতা আলোচনা করুন। এই যে 127-28 ধারা মোতাবেক তার কাজ আইনানুগভাবে বৈধ হয়ে যাবে। যদি এই ধরনের উদ্দীপক দেয়, উদ্দীপক বাংলাদেশের যে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে দেখ, আমি যদি মেইন পয়েন্টটা জানি আমি তো উত্তর করতে পারবো, তাই না? আমি এইটা বুঝি। নবীন বাহিনী যেটা আছে এদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে কোনো মামলা করা যাবে না, তো পুলিশের বিরুদ্ধে কি মামলা করা যাবে? এই কথাটা আমি বলছি, বেসামরিক লোকের বিরুদ্ধে সরকারের অনুমতি নিয়ে কিন্তু করা যাবে, যদি সেক্ষেত্রে প্রমাণ হয় বেসামরিক লোকগুলা কর্তৃপক্ষের অবৈধ আদেশ মানতে গেছে, ঠিক আছে, তখন কিন্তু বেসামরিক লোকের বিরুদ্ধে করা যাবে, তবে সামরিক লোকের বিরুদ্ধে করা যাবে না, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলছে। ওই সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যারা বেসামরিক লোক ছিল, মানে সেনা বিমান বাহিনী ব্যতীত যারা ছিল, এদের বিরুদ্ধে সরকারের কাছ থেকে যদি অনুমতি নেয়, কার কাছ থেকে? সরকারের কাছ থেকে যদি অনুমতি নেয়, ঠিক আছে, সেক্ষেত্রে এদের বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে। আর যারা ওইখানে যারা সামরিক বাহিনীর অফিসার, সামরিক বাহিনীর কোনো সৈনিক, নাবিক, তারা যদি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে, তখন কিন্তু সরকারের কাছ থেকে অনুমতি নিলেও মামলা করা যাবে না, তাদের বিচার হবে সামরিক আদালতে। তাদের যে সেনা নৌবিমান প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আইন আছে, 1948, 1952 এবং আর একটা মনে হয় 1947, 48, 52 মনে হয়, 3টা সালেই তাদের 3টা আইন আছে, সেনা নৌবিমান 3টা আইন আছে কিন্তু, ওই 3টা আইন অনুসারেই কিন্তু তাদের বিচার তাদের আদালতে হবে, ঠিক আছে? তাদের আদালত বাংলাদেশের ফৌজদারি আদালতে হবে না। যাদের কাছে বিভিন্ন গাইড আছে, এই গাইডগুলা খুলবেন, এই গাইডগুলা খুলে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যারা ইতিপূর্বে নারী শিশু পড়ছেন, তারা কি বলে পুলিশ আইন পড়ছেন, তারপরে যারা ইতিপূর্বে ফৌজদারি কার্যবিধি আইনের এই যে আজকে 132 পর্যন্ত পড়া শেষ, ইনশাল্লাহ প্রশ্ন ধরার জন্য আপনাকে বেশি বেশি গাইড পড়তে হবে। বেশি বেশি যখন আপনি যেই আইনটা যখন পড়েন, ওই আইনটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওগুলো যখন আপনি পড়বেন, একটা প্রশ্ন যখন বারবার পড়বেন, আপনি কিন্তু প্রশ্ন অনায়াসে ধরতে পারবেন। আমি যেই ধারা থেকে প্রশ্ন দিই, উদ্দীপক আমি টেকনাফ থেকে তেতুলিয়া থেকে যেখান থেকে দিই, আপনি কিন্তু ধরতে পারবেন। রায়হান স্যারের গাইডটা কনস্টেবলদের জন্য সহজ করে লেখা, এই গাইডটা আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? এ হচ্ছে আমার কথা আর কি। যাই হোক, এখন আসেন, এখন এইখানে কি বলছে? এইখানে বলছে 132 থেকে 132 ক থেকে একবারে 143 পর্যন্ত ফৌজদারি কার্যবিধির অধ্যায় 10। কত? অধ্যায় 10। তবে অধ্যায় 10-এর যে ঘটনাগুলা, এগুলা মূলত কোনো মহানগর এলাকার জন্য, মহানগর কি মেট্রো এলাকার জন্য প্রযোজ্য হবে না। এটা 132-এর ক। 133 থেকে আমরা যে ঘটনাগুলা পড়বো, এগুলা মহানগর 33 থেকে 43 যেই ঘটনাগুলা পড়বো, এগুলা কোনো মহানগর এলাকার জন্য প্রযোজ্য নয়। 133 থেকে 43 পড়ার ঘটনাটা গণ উপদ্রব সংক্রান্তে। ভাই, গণ উপদ্রব পেনাল কোডের 268-তে সংজ্ঞা দিলেও 290-তে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। গণ উপদ্রবটা কি ভাই? গণ উপদ্রব এক কথায় সর্বসাধারণের বিরক্তিকর কাজ। ওই যে আমরা পুলিশ আইনে পড়ছি না, যে রাস্তার উপরে গরু জবাই করে দেওয়া, মলমূত্র ত্যাগ করা, উলঙ্গ কুৎসিত ব্যাধি প্রদর্শন করা, রাস্তার উপরে গাড়ি পার্কিং করে রাখা, এগুলা কিন্তু গণ উপদ্রব কাজ। আবর্জনা ফেলা গণ উপদ্রব, সর্বসাধারণের বিরক্তিকর কাজ। যাহাই পাবলিক নুইসেন্স তাহাই গণ উপদ্রব, যাহাই সর্বসাধারণের বিরক্তিকর কাজ তাহাই গণ উপদ্রব। সংজ্ঞা কত?
পেনাল কোডে 268, দণ্ড কত 290। ঠিক আছে, এখন আসেন একটু একটু আমরা যদি একটু মানে বইয়ের ভাষায় পড়ি, সেটা কি কোনো কাজ করা বা না করার মাধ্যমে, কোনো কাজ করা বা না করার মাধ্যমে যদি জনসাধারণের ক্ষতি করা হয়, বিরক্তি করা হয়, হ্যাঁ, সাধারণ অধিকার ভোগে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, সেটাই হচ্ছে আপনার গণ উপদ্রব। তাহলে গণ উপদ্রবটা কি কি কারণে হইতে পারে ভাই? গণ উপদ্রবটা হইতে পারে মূলত হচ্ছে আপনার গৃহের নির্মাণ কাজ, তারপরে হইছে খাল খনন, তারপরে হইতে পারে আপনার ওই যে কি বলে, হইতে পারে আপনার ওই যে পুকুর খনন, হইতে পারে হচ্ছে আপনার হচ্ছে কোনো হচ্ছে জমি জমা সংক্রান্তে কোনো তাঁবু খাটানো, হ্যাঁ, হইতে পারে হচ্ছে কূপ বা খন্দকের চারদিক ঘিরে রাখা, এগুলো আর কি, পুকুরের চারপাশ ঘিরে না রাখা, হ্যাঁ, তারপর আবার পুকুর ঘিরে রাখা। ঠিক আছে, যদি আপনি মনে করেন একটা পুকুর 50 বছর থেকে এই এলাকায় মানুষ ওই পুকুরে গোসল করে, আপনি হঠাৎ করে বললেন এটা তো আমার দাদার সম্পত্তি, পুকুরের চারিপাশে গির দিয়ে দাও। ঠিক আছে, এটাও কিন্তু গণ উপদ্রব। আবার এট দ্য সেম ওয়েতে আপনি কি করলেন, পুকুরের ফাঁস দিয়ে মানুষ চলাচল করে, আগে কিন্তু একটা ছিল, ওই যে মানে আমরা নোয়াখালী ভাষায় বেড়া বলি আর কি, মনে করেন একটা আবরণ ছিল, আপনি কি করলেন, ওই বেড়াটা আপনি সরাই দিলেন। তো বেড়া আমার জায়গায় আমি বেড়া দিব না কি দিব সেটা আমার বিষয়, আমার পুকুর আমি রাখবো, খোলা রাখবো। যে কোনো মুহূর্তে রাস্তা থেকে কিন্তু পোলা পানি পড়ে যাইতে পারে, গাড়ি ঘোড়াও ওইখানে পড়ে যাইতে পারে। এই যে এগুলো হচ্ছে কি সর্বসাধারণের বিরক্তিকর কাজ আপনি করলেন, এগুলার কথাই হচ্ছে গণ উপদ্রবের কথা বলছে। যদি এই ধরনের, অথবা একজনের জায়গার মধ্যে আপনি কি করলেন, আপনি একজনের জায়গার মধ্যে জোর করে আপনি হচ্ছে একটা মানে দখল দিয়ে রাখলেন, আপনি একজনের জায়গার মধ্যে আপনি কতগুলা ইটের স্তূপ বসাই দিলেন, অথবা আপনি কি করলেন, ওই 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 জায়গা দিয়ে মানুষ হাঁটে, আপনি ওই জায়গার মধ্যে কি করলেন, আপনি একটা বেড়া দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি ওই জায়গার মধ্যে আপনি বালু 1000 ফুট বালু এনে আপনি কি করলেন, ওই জায়গার মধ্যে ঢেলে রাখলেন। এই যে এত কথার বলার কাজ হয়েছে কি, আপনি গণ উপদ্রব করছেন। গণ উপদ্রব করা এগুলা কিন্তু কথা 268-তে আছে, যদিও 133-এ আপনার অনেক 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 কথা বলছে, তবে 133-এর মূল কথাটা দেখবেন আপনাদের সামনে আমি লিখে উপস্থাপন করছি সুন্দর করে, যে 133-এর মূল কথা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট অথবা কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনোভাবে খবর পান বা যদি কোনোভাবে জানতে পারেন, হ্যাঁ, কীভাবে জানতে পারেন, যদি জানতে পারেন হচ্ছে তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে কি হয়েছে, তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে হচ্ছে, হ্যাঁ, কোনো স্থানে গণ উপদ্রব হচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে আর কি, তাহলে এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই উপদ্রবটা যে বালি ফালায় রাখছে, মনে করেন ফর এক্সাম্পল জনগণের চলাচলের রাস্তায় একজনে বালি ফালায় রাখছে, এরা দিয়ে আমরা সামনে আগাবো, এই যে বালিটা সে ফালাইয়া রাখছে, এই বালি ফালানোটা রাখার আদেশটা ম্যাজিস্ট্রেট কি দিতে পারবে, তাকে বলবে আপনি হচ্ছে এই কাজ করবেন না, মর্মে একটা আদেশ দিবে। এইটা দিবে হচ্ছে কততে, এইটা দিবে হচ্ছে 133-এ, বন্ধের আদেশ দিবে হচ্ছে 133-এ। 134-এ চলে যান, 133 থেকে 134-এ চলে যান, দেখেন লেখা আছে যারে আদেশ দিছে, যেই ব্যক্তি যে আদেশ দিছে, মনে করেন সাজু ভাইয়ের নামে আদেশ দিছে যে সাজু সাহেব আপনি হচ্ছেন এই গণ উপদ্রবটি আপনি বন্ধ করবেন, তখন এই কথাটা আবার 134-এ এসে বলছে সাজু সাহেবের কাছে ওই যে সমন জারি করার মতো আদেশটা আপনি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে 2 কপি নিয়ে যাবেন, 2 কপি নিয়ে যাওয়ার পরে তারা একটা দিবেন, হ্যাঁ, আচ্ছা রবিউলের নামে আদেশ দিছে, ঠিক আছে, রবিউলের নামে আদেশ দিছে, এখন রবিউলের বাসায় গেলাম, সাধু সাহেব ভদ্রলোক মনে হয়, যাই হোক, সে গণ উপদ্রব করবে না, এইখানে রাখেন। এখন আসেন, এই যে রবিউলের নামে দিছে, দেওয়ার পরে রবিউলের বাসায় গেছে, যাইয়া রবিউলের 1 কপি দিয়ে বলবে আপনি এই আদেশ আপনি অতি দ্রুত আপনি গণ উপদ্রব করছেন, আপনি আপনার বালি সরান, হ্যাঁ, এইটা আদেশ দিবে, আদেশ দিলে তিনি কি করবেন, রবিউল সাহেব কি করবেন, বালিগুলা সরাই ফেলবেন। আর মনে করেন রবিউলের বাসায় গেছে, তিনি বালি টালি ফালাই গেছে কিন্তু সে নাই, তখন আমি কি করবো, সেটা কিন্তু লটকায়ে কিন্তু আদেশটা জারি করতে পারবো। এই কথাটা হচ্ছে 134-এ আছে। এগুলো একটু সেইন আকারে পড়েন, একবারে মুখস্থ হয়ে যাবে ভাই। 135-এ বলছে কি, যেই ব্যক্তির আদেশ দিছে সেই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি কি করছে, সেই ব্যক্তি হচ্ছে আদেশটি পালন করবে। হ্যাঁ, যদি আপনি যে বালিটা ফালাইছেন, আপনারে আদালত আদেশ দিছে, আপনি কি করেন ভাই, আপনি হচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আপনার বালি সরান। হ্যাঁ, আপনি গণ উপদ্রব করছেন, জনসাধারণের বিরক্তিকর কাজ করছেন, আপনি বালি সরান নাই। হ্যাঁ, যদি আপনি আদেশ পালন করবেন, আর যদি আপনি না করেন, তাহলে আপনি কেন পালন করলেন না? আপনি রবিউল সাহেবের নামে নোটিশ দিছে, আপনি কেন বালিটা কেন সরাইবেন না?
এটার জন্য আপনাকে কারণ দর্শাইতে হবে। আপনি কারণ দর্শাবেন, লিখিত আকারে কারণ দর্শায় বিজ্ঞ আদালতের কাছে প্রেরণ করবেন। এটা বলছে হচ্ছে কততে? এটা বলছে 135-এ। 136-এ বলছে এই আদিষ্ট ব্যক্তি যদি আদেশও পালন না করে, কারণও না দর্শায়, তাহলে কিন্তু ভাই পেনাল কোডে একটা ধারা আছে। কত আছে? পেনাল কোডের 188 ধারা আছে, দেখবেন 188 ধারা অনুসারে সে কিন্তু কি হবে? সে দণ্ডিত হবে। কি কেন দণ্ডিত হবে? ওই যে সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ সে অমান্য করছে। এই যে সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করা, হ্যাঁ, এটার দণ্ড কিন্তু পেনাল কোডের 188-তে। তাই সরকারি কর্মচারী কি কর্তৃক হচ্ছে জারিকৃত আদেশ অমান্যের দায়ে সে কিন্তু পেনাল কোডের 188 ধারায় কিন্তু দণ্ডিত হবেন। এই কথাটা কিন্তু তাকে কি করতে হবে? তাকে কিন্তু জানাতে হবে। তাকে আরো বলতে হবে এই কাজ দণ্ডিত হবেন, পাশাপাশি আপনি এই কাজ আর ভবিষ্যতে মানে এই কাজ হচ্ছে আপনি বন্ধ করার স্থায়ী আদেশ দিয়ে দিবে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? এখন 137 আবার আইসা বলছে সে যদি কারণ দর্শানোর জন্য হাজির হয়, আপনি ওই যে 135-এ আইসা বলছেন যে আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে, না করলে হচ্ছে সে কারণ দর্শাবে। এখন 36-এ বলছে সে কারণও দর্শায় নাই, আসেও নাই, হ্যাঁ, আদেশ পালনও করে নাই, আবার কারণও দর্শায় নাই। তাহলে 136-এ সে 188 ধারা দণ্ডিত হবে বলছে পেনাল কোডের। 137-এ আইসা বলছে সে যদি ওই যে 35-এ আদেশ পালন করে নাই কিন্তু কারণ দর্শানোর জন্য বিজ্ঞ আদালতে আইসা হাজির হয়েছে, হাজির হইলে বিজ্ঞ আদালত কি করবে? ম্যাজিস্ট্রেট কি করবে? তার সাক্ষ্য গ্রহণ করবে। সাক্ষ্য গ্রহণ করে যদি ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, তাহলে তার উপর যে আদেশটি দিছে, গণ উপদ্রব বন্ধের, বালি সরানোর আদেশ দিছে, সেটা সাময়িকভাবে স্থগিত করে দিবে। এটা বলছে 137-এ। 137-এ আরো বলছে যদি দেখে তার উপরে যে বালি সরানোর আদেশটি দিছে, হ্যাঁ, সে যে কারণটা দর্শাইছে, এই সাক্ষ্য গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট দেখছে কি ম্যাজিস্ট্রেট তার প্রতি অসন্তুষ্ট, সে যে কারণ দেখাইছে এটা ভ্যালিড কারণ না, সে জনসাধারণের আসলে বিরক্তি করতেছে, তখন রবিউলকে কি করবে? রবিউলের যে আদেশটি দিছে সেটি স্থায়ী করে দিবে। এই কথাটাই বলছে আপনার কততে? এই কথাটাই আপনার বলছে হচ্ছে 137-এ। 137-এর পরে আপনার চলে যাইতে হবে 139 কতে। 138-39টা বাতিল। 139-এর অনেকে বলবে আবার 138-39 পড়ে না কেন? 138-39 বাতিল। 139-এর কতে বলছে এই যে মনে করেন আদেশটি দিছে, কোন আদেশটি দিছে? যে আপনি যে বালি জনসাধারণের রাস্তার উপরে ফালাই রাখছেন, এটা যদি জন অধিকার সম্পর্কিত হয় এবং আদিষ্ট ব্যক্তি সেটা কি অস্বীকার করে, আপনি কি করলেন? আপনি বলতেছেন না 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 আমার জায়গাতে আমি বালি ফেলাইছি, কিন্তু জনগণ বলতেছে না যে এটা জনসাধারণের চলাচলের রাস্তার উপরে রবিউল ভাই বালি ফেলাইছে, তখন আপনারা যে আদেশটি দিছে এটা অর্থাৎ এই যে আদেশটা দিছে এটা যদি জনসাধারণের অধিকার সম্পর্কিত যদি না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? ম্যাজিস্ট্রেট হচ্ছে তদন্ত করবেন। এবং আরো বলছে তদন্ত যদি তার পক্ষে আসে, যদি দেখে যে না তার জায়গায় সে বালি ফেলাইছে, এক সাইড করে ফেলাইছে, জনসাধারণ তার নামে মিথ্যা অপবাদ দিছে, যদি এই কথাটা যদি আসে, তাহলে কি করবেন? তাইলে হচ্ছে আদেশটি কি ম্যাজিস্ট্রেট বাতিল করে দিবেন। এতক্ষণ ধরে যে আদেশের গল্প শুনছি এটা বাতিল করে দিবেন। আর 139-এর কতে আরো বলছে যদি তার বিপক্ষে যদি সত্যিকারে সেটা গণ অধিকার সম্পর্কিত হয়, জনসাধারণের চলাচলের পথে যদি সে বালি সত্যিকারে ফালায়, তাহলে আদেশটি একবারে স্থায়ী করে দিবেন। ঠিক আছে? মানে আপনি দ্রুত এটি হচ্ছে সরান, এটি স্থায়ী আদেশ দিয়ে দিছে আপনার এই বালি সরানোর জন্য, অথবা আপনি যে জনসাধারণের জায়গায় চলাচলের রাস্তায় বেড়া দিচ্ছেন, এই বেড়াটা সরানোর জন্য আপনারা হচ্ছে কি দিবে? স্থায়ীভাবে আদেশ দিবে। 140-এ বলছে এই যে রবিউল রে বারবার বলতেছে আপনি বালি ফেলাইছেন, আপনি সরান, আপনি এত কিছু বলার পর আপনি সরাইতেছেন না, তখন আদালত কি করতে পারবে? যেই জায়গার মধ্যে আপনি ঘটনাটা ঘটাইছেন, জনসাধারণের বিরক্তিকর কাজ ঘটাইছেন, আর ওই সংক্রান্তে ওই বিষয়টা ওটা কি করতে পারবে? ওটা হচ্ছে আদালত হচ্ছে ক্রোকের আদেশ দিতে পারবে, ওই সম্পত্তিটা বিজ্ঞ আদালত ক্রোক করে ফেলতে পারবে। এই কথাটাই কিন্তু আপনার বলা আছে কততে? বলা আছে 140-এ। এখন আসেন 133 থেকে 140-এর পয়েন্টে একটু বুঝি। 133-এ বলছে যে কোন স্থানে যদি গণ উপদ্রব হয়, ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে, হ্যাঁ, তাহলে কি করবে? তাহলে হচ্ছে গণ উপদ্রব বন্ধের জন্য আদেশ দিবে। 133। 134-এ বলছে এই যে গণ উপদ্রব বন্ধের আদেশটা দিছে এটি সমনজারির মতো জারি হবে। 134। 135-এ বলছে আদিষ্ট ব্যক্তি হয় আদেশ পালন করবে, নাইলে কেন সে আদেশ পালন করলো না তার কারণ দর্শাবে। 136-এ বলছে
আদিষ্ট ব্যক্তি যদি আদেশও পালন না করে কারণও না দর্শায়, তাহলে পেনাল কোডে 188 দণ্ডিত হবে। 137-এর পরে 136-এর পরে 137-এ বলছে আদিষ্ট ব্যক্তি যদি কারণ দর্শানোর জন্য বিজ্ঞ আদালতে হাজির হয়, তখন আদালত তার কথা শুনবে, সাক্ষ্য নিবে। সাক্ষ্য নেওয়ার পরে আদালত যদি দেখে তার সাক্ষ্যে আদালত সন্তুষ্ট, তখন আদালত কি করবে, আদেশটি সাময়িকভাবে স্থগিত করবেন। আর যদি আদালত যদি দেখে যে না, তার কথা হচ্ছে আদালত সন্তুষ্ট, সাক্ষ্যে আদালত সন্তুষ্ট হচ্ছে না, তখন আদেশটি কি করবেন, স্থায়ী করে দিবেন। এটা হচ্ছে 137-এ। 139 কতে আয়সা বলছে এই যে আদেশটা দিছে, এই যে ঘটনাটা এতক্ষণ ধরে ঘটছে, এটা যদি জনসাধারণের অধিকার সম্পর্কিত কোনো হচ্ছে আদেশ হয়, তাহলে ওই ম্যাজিস্ট্রেট সেটা তদন্ত করবেন, নিজে তদন্ত করে দেখবেন যে এই যে বিষয়টা, এটা যদি জনসাধারণের অধিকার সম্পর্কিত হয় এবং এটা যদি সত্যিকারে যদি তাই হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে, ম্যাজিস্ট্রেট হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে আদেশটি স্থায়ীভাবে বহাল করবেন। এবং যদি প্রমাণ না পান জনসাধারণের সম্পর্কিত অধিকার নয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল করে দিবেন। 139-এর কতে বলছে। 140-এ বলছে যে আদেশটি বহাল করার পরও, আদেশটি স্থায়ী করার পরও ওই ব্যক্তি কথা শুনতেছে না, বালি সরাইতে আসে না, তাহলে সে যেই জায়গার মধ্যে বালি ফেলাইছে, ওই জায়গার যে সম্পত্তিটা আছে, ওইটা হচ্ছে আদালত কি করতে পারবেন, ক্রয় করে কিন্তু একবারে বিক্রয় করে দিতে পারবেন। এই ক্ষমতাটা কিন্তু আদালতের আছে 140-এ। এখন আসেন, এই যে 133 সৃষ্টি হওয়ার কারণে 134, 35, 36, 37, 139-এর কর 1, 2, 3 সৃষ্টি হয়েছে। কিন্তু আদালত 142-এ এসে বলছে, 141 বাদ 142-এ এসে কি বলছে, 142-এ এসে বলছে যে 133 দ্বারা আদালত যে আদেশটা দিছে, দেখতেছে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন 20-25 হাজার লোক যাতায়াত করে, এই রাস্তার মধ্যে রবিউল বালি ফেলাইছে, তাইলে ম্যাজিস্ট্রেট আর 134, 35, 36, 37, 39 পর্যন্ত অপেক্ষা করবে না। ম্যাজিস্ট্রেট হচ্ছে 133 ধারার ক্ষমতা বলেই, 33 ধারার আদেশেই তাৎক্ষণিকভাবে ওই জায়গায় তিনি তদন্ত সাপেক্ষে ওই যে গণ উপদ্রব হইতেছে, ওই গণ উপদ্রবটি তিনি বন্ধের আদেশ দিতে পারবেন। এই কথাটা বলা আছে কততে, এই কথাটা বলা আছে 142-এ। 143-এ আরো বলছে, তিনি 133 ধারার ক্ষমতা বলে 142-এ আইসা গণ উপদ্রব বন্ধের আদেশ দিচ্ছেন। তিনি রবিউলকে আরো বলবেন যে রবিউল সাহেব, আপনি যে এই যে 142 ধারা আপনাকে আদেশ দেওয়া হইলো, আপনি কিন্তু এই কাজের আর পুনরাবৃত্তি করবেন না। অধ্যায় 9, 127 থেকে 132, অধ্যায় 10, 132 ক থেকে 143, এই যে দুটি অধ্যায় গুরুত্বপূর্ণ। যদিও অধ্যায় 10 আমাদের বিভাগীয় পদ্ধতি পরীক্ষায় রিটেনের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলা থেকে আমাদের প্রশ্ন হয় না। আমাদের প্রশ্ন হয় কিন্তু অধ্যায় 9 থেকে, প্রায় প্রতিবারেই কিন্তু বিভাগীয় পদ্ধতি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু 127 থেকে 132, কিন্তু 133 থেকে 143-এর যে গল্পটা, এইটা আমরা জানার জন্য জানলাম, কিন্তু এখান থেকে বিভাগীয় পদ্ধতি পরীক্ষায় কোনো প্রশ্ন হয় না। 127-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিবেন। 128-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য হচ্ছে বেসামরিক শক্তি প্রয়োগ করবেন। 129-এ বলছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য সামরিক শক্তি আহ্বান করবেন। 130-এ বলছে বেআইনি সমাবেশ সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। 131-এ বলছে আগত সামরিক বাহিনীর অফিসার নিজ ক্ষমতায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। 132-এ বলছে বেআইনি সমাবেশে ছত্রভঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের কোনো কৃতকাজেই অপরাধ হিসেবে গণ্য হবে না। 133 থেকে 143-এ বলছে যে অধ্যায় 10-এ বলছে সাধারণত গণ উপদ্রব সংক্রান্তে, গণ উপদ্রব যখন ম্যাজিস্ট্রেট হচ্ছে বন্ধ করার আদেশ দিতে পারেন, এটা হচ্ছে 133 থেকে 143। 132-এর কতে বলছে অধ্যায় 10, 33 থেকে 43-এ যে সকল ঘটনা ঘটবে তা মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। 133-এ বলছে যে কোনো ব্যক্তি যদি গণ উপদ্রব করে, ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট হচ্ছে সেটি বন্ধের আদেশ দিবেন। 33-এ বলছে 33-এ হচ্ছে আদেশ দিবেন। 34-এ বলছে সেটি সমন জারির মতো করে জারি হবে। 35-এ বলছে আদিষ্ট ব্যক্তি হয় আদেশ পালন করবেন, না হলে কারণ দর্শাবে। 36-এ বলছে আদিষ্ট ব্যক্তি যদি আদেশ পালন না করেন, কারণ না দর্শান, তাইলে পেনাল কোড 188 ধারা দণ্ডিত হবে। তারপরে বলছে 37-এ বলছে আদিষ্ট ব্যক্তি যদি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির, আদালত তার সাক্ষ্য গ্রহণ করবে, সন্তুষ্ট হইলে আদেশটি সাময়িকভাবে স্থগিত, আর অসন্তুষ্ট হইলে স্থায়ী।
139-এর কতে বলছে আদেশটি যদি গণ অধিকার সম্পর্কিত হয়, ম্যাজিস্ট্রেট হচ্ছে সেটি তদন্ত করবেন, তদন্ত করে দেখে যদি দেখেন যে গণ অধিকার সম্পর্কিত ঘটনা সত্য, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে হচ্ছে আদেশটি স্থায়ী করে দেবেন। যদি দেখে যে না, আদেশটি গণ অধিকার সম্পর্কিত নয়, হ্যাঁ, এই তদন্ত যদি পাই এটি অসত্য, তাহলে আদেশটি বাতিল। 140-এ এসে বলছে 39-এ যে আদেশটা স্থায়ী করছে, আদেশ স্থায়ী করার পর ওই ব্যক্তি কোনো কথা শুনে না, তখন হচ্ছে ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? ম্যাজিস্ট্রেট হচ্ছে ওই যে ঘটনাটা ঘটাইছে ওই জায়গায় হচ্ছে সম্পত্তিটি হচ্ছে ক্রোক করতে পারবে, এবং ক্রোক করে কি করবে? বিক্রয় করতে পারবে। 140-এর কথা। 133-এর পরে চলে যাবেন হচ্ছে সরাসরি হচ্ছে 133-এর পরে চলে যাবেন সরাসরি 142-এ। 142-এ বলছে এই যে এতগুলা কথা বলছে, এতগুলা কথার না পেঁচাইয়া ম্যাজিস্ট্রেট যদি মনে করে এটা দ্রুততর সময়ে এই আদেশটা কার্যকর করা দরকার, তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট সরজমিনে অনুসন্ধান করে 143-এ যাইয়াই এটা বন্ধ করে দিবে। ঠিক আছে, এটা 142-এ। 143-এ বলছে 142-এ যে বন্ধ করছে, এবং সে আরো বলে দিবে আপনি এই ধরনের কার্যক্রম আর পুনরাবৃত্তি করবেন না। ভিত্তিক প্রশ্নের জন্য যেই ধারাগুলা গুরুত্বপূর্ণ, বিষয়ভিত্তিক প্রশ্নের জন্য যেই ধারাগুলা গুরুত্বপূর্ণ ভাই একটু লেখেন, দয়া করে একটু লেখেন, ভাই। এই লেখো। বিষয়ভিত্তিক প্রশ্নের জন্য যেই ধারাগুলা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলম দিয়ে লেখো, সেটা হচ্ছে 42। শুরুতে লেখেন 42, ঠিক আছে। বিষয়ভিত্তিক প্রশ্নের জন্য 42 ধারাটা গুরুত্বপূর্ণ। এখানে দুইটা পয়েন্ট আছে, এই 42 লেখেন। এই দুইটা পয়েন্ট কিন্তু ভালোভাবে পড়বেন, মুখস্থ করবেন। পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসবে ভাই, বিষয়ভিত্তিক প্রশ্ন এখান থেকে আসবে। 42-এর পরে আপনি সরাসরি চলে যান, এখানে পেছানোর দরকার নাই, আপনি চলে যান হচ্ছে 46-এর 1, 2, 3, 46 ধারাটা দাগ দেন। লেখেন 54, 54-এর পরে 55, 54-এর পরে 55, 55-এর পরে 57, 57-এর পরে লেখেন 59, 59-এর পরে লেখেন 69। সমন জারির পদ্ধতি, এই 4টা পয়েন্ট আছে এখানে, দয়া করে এগুলো একটু ভালোভাবে পড়বেন। 69-এর পরে লেখেন 76, 76, 69-এর পরে 76। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তির বিধিবিধান, এই ক খ গ আছে, এগুলা পড়তে হবে ভাই। 1, 2, 2-এর ক খ গ এগুলা পড়তে হবে। আচ্ছা, তারপরে পড়তে হবে 87 লেখ, পরে 88-তে লিখে রাখেন 1 থেকে 5। 88, 87 পুরাটা, 88 হচ্ছে 1 থেকে 5 পড়লেই চলবে। 87, 90 ক খ, 90-এর ক খ কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। তারপরে তল্লাশির মৌলিক নিয়ম 102, 103 একবারে ঠোঁটের আগে থাকবে, এইখানে থাকবে 102, 103, 109টা লেখেন। 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি 3 শ্রেণীর ব্যক্তি। 110-এ অভ্যাসগত অপরাধীদের সদাচরণ মুসলেখা 6 শ্রেণীর ব্যক্তি। এই দুইটা ধারা কিন্তু বিষয়ভিত্তিক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। 110, 109, 10। এরপরে আমরা যে কয়টা ধারা পড়াইছি এগুলোর মধ্যে এই কয়টা ধারা ইনশাল্লাহ আপনারা যদি একটু ভালোভাবে পড়েন, তাইলে আপনাদের কিন্তু পড়ার যে ল্যাকিংস থাকবে, দুর্বলতা থাকবে, সেটা কিন্তু আপনাদের কেটে যাবে, ঠিক আছে। আমরা বাকিগুলো যদি সূচি আকারেও পড়ি, আমরা যদি প্রশ্নটা ধরতে পারি, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিন্তু আমরা কি উত্তর করে আসতে পারবো। কিন্তু এগুলো আপনারা সূচি আকারে পড়লে আপনারা উত্তর করে আসতে পারবেন না, ঠিক আছে। এই ধারাগুলো আপনি হচ্ছে বিষয়ভিত্তিকভাবে পড়তে হবে। এই ধারাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, আসতে পারে গ্রেপ্তারের পদ্ধতি, আসতে পারে যে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির গ্রেপ্তারের পদ্ধতি লিখুন, আসতে পারে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বিধিবিধান, হ্যাঁ, আসতে পারে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রসমূহ লিখুন, আসতে পারে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতিসমূহ কি কি, হ্যাঁ, তারপরে আসতে পারে হচ্ছে আপনার সমন জারির পদ্ধতি, হ্যাঁ, তার হুলিয়া জারির পদ্ধতি, আসতে পারে ক্রোক, কি কি পদ্ধতিতে ক্রোক করা হয়, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আপনার আসতে পারে। আরো ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট হতে কোন ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছেন এই যে সদাচরণের মুসলেখা নিতে পারবেন কোন কোন ব্যক্তিবর্গের কাছ থেকে। আবার আসতে পারে কোন কোন অভ্যাসগত অপরাধীদের নিকট হতে আপনি কি নিতে পারবেন, সদাচরণের মুসলেখা নিতে পারবেন।